2026-এর 7ই এপ্রিল মধ্যপ্রদেশের ধার জেলার এক গভীর নিঃশব্দ রাত। চারিদিকে সবাই ঘুমে ডুবে। হঠাৎই সেই নীরবতা ছিঁড়ে ভেসে আসে এক মহিলার হৃদয় বিদারক চিৎকার। আতঙ্কে দৌড়ে আসার প্রতিবেশীরা যা দৃশ্য দেখেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার স্বামী, নির্মমভাবে খুন করা হয়েছে। পুলিশ পৌঁছতেই কাঁদতে কাঁদতে স্ত্রী জানায় ডাকাতরা ঢুকে স্বামীকে খুন করে প্রায় 3.5 লাখ টাকার গয়না লুট করে পালিয়েছে। কিন্তু তদন্ত শুরু হতেই সেই গয়না আর টাকার বান্ডিল উদ্ধার হয় খাটের তলা থেকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ, আর প্রতিটি প্রশ্নে ভেঙে পড়তে থাকে সেই বানানো গল্প। আর তারপর যে লুকোনো সত্যটা সামনে আসে তা যে কোনো ক্রাইম থ্রিলার মুভির গল্পকেও হার মানাবে। দু 2015 সালের 1 এপ্রিল মধ্যপ্রদেশের ধার জেলার গন্দিখেরা চরণ গ্রামে বিয়ে হয় প্রিয়াঙ্কা পুরোহিত ও দেবকৃষ্ণ পুরোহিতের। দুজনেই তখন 15 থেকে 17 বছরের কিশোর কিশোরী। এই বিয়েটা শুরু থেকেই স্বাভাবিক ছিল না। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগেই ছিল। পেশায় মশলা এবং লঙ্কার ব্যবসায়ী দেবকৃষ্ণ প্রায় তার স্ত্রীর কাছ থেকে অপমানিত হতেন। সবচেয়ে বেশি আঘাত আসত তার গায়ের রং নিয়ে। দেবকৃষ্ণর বোন জ্যোতি পুলিশের কাছে জানিয়েছেন প্রিয়াঙ্কা প্রায় তাকে বলতো, তুম কালে হো, তুম মুঝে ডিজার্ভ নেহি করতে, আমি বেটার ডিজার্ভ করি। এই কথাগুলো শুধু অপমান ছিল না, বরং প্রতিদিনের মানসিক নির্যাতনের অংশ হয়ে দাঁড়ায়। প্রিয়াঙ্কার আচরণ ধীরে ধীরে আরও পরিবর্তিত হতে থাকে। তিনি অধিকাংশ সময় ফোনে কাটাতেন, স্বামীর সঙ্গে ঝগড়া করতেন এবং বারবার মায়ের বাড়ি চলে যেতেন। সংসারের প্রতি তার কোনো ইন্টারেস্ট ছিল না। এই পরিস্থিতির মধ্যেই 2017 সাল থেকে প্রিয়াঙ্কার রাজগড় এলাকার এক ধাবা চালক কমলেশ পুরোহিতের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। কমলেশের বয়স তখন 33 বছর, বিবাহিত এবং 2 সন্তানের বাবা। সম্পর্কটি দীর্ঘদিন গোপনে চলতে থাকে আর তার প্রভাব পড়তে থাকে প্রিয়াঙ্কার বৈবাহিক জীবনে। 2020 সাল নাগাদ দেবকৃষ্ণের বোন জ্যোতির সন্দেহ আরও দৃঢ় হয়। তিনি জানান সে সবসময় ভাইয়ের সঙ্গে ঝগড়া করত, ফোনে ব্যস্ত থাকতো, অপমান করত। আমি তখনই বুঝতে পারি তার জীবনে অন্য কেউ আছে। 2021 সালে প্রিয়াঙ্কা স্থায়ীভাবে শ্বশুরবাড়িতে ফিরে আসে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং সম্পর্ক আরও খারাপের দিকে যেতে শুরু করে। তিনি স্বামীর সঙ্গে থাকতে চাইতেন না, সুযোগ পেলেই আবারও মায়ের বাড়ি চলে যেতেন। অন্যদিকে দেবকৃষ্ণ সংসার টিকিয়ে রাখার জন্য সব কিছু সহ্য করে যাচ্ছিলেন। এই দীর্ঘদিনের অবিশ্বাসের কারণে পরিবারের ভিতরে জমতে থাকে ক্ষোভ, ঘৃণা এবং অবিশ্বাস। আর ঠিকই জমে থাকা ক্ষোভই ধীরে ধীরে প্রিয়াঙ্কার ভিতরের মানবিকতাকে গ্রাস করে, যার পরবর্তী পদক্ষেপ হতে যাচ্ছিল শীতল মাথায় সাজানো এক ভয়ঙ্কর অপরাধ। 31শে মার্চ 2026 মঙ্গলবার। এই দিনটি ছিল পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার একটা দিন। প্রিয়াঙ্কা পুরোহিত আবার ফিরে আসেন শ্বশুরবাড়িতে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে তিনি তখন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সেই দিনই তিনি যোগাযোগ করেন তার প্রেমিক কমলেশ পুরোহিতের সাথে। দীর্ঘদিনের গোপন সম্পর্ক এবার পৌঁছে যায় অপরাধের চূড়ান্ত ধাপে। দুজনে মিলে ঠিক করেন দেবকৃষ্ণ পুরোহিতকে এবার সরিয়ে দিতে হবে। এরপর তারা যোগাযোগ করে চরবাদ এলাকার বাসিন্দা সুরেন্দ্র ভাটির সঙ্গে, একজন কুখ্যাত ক্রিমিনাল। খুব দ্রুতই ঠিক হয়ে যায় ডিল। 1 লক্ষ টাকার কন্ট্রাক্ট কিলিং, যার মধ্যে অগ্রিম হিসেবে দেওয়া হয় 50,000 টাকা। 7ই এপ্রিল 2026 মধ্যরাত। এই রাতেই বাস্তবায়িত হয় সেই পরিকল্পনা যেটা তারা কয়েকদিন আগেই বানিয়েছিলেন। রাতের শুরুতেই প্রিয়াঙ্কা এক গুরুত্বপূর্ণ কাজ করেন। বাড়ির সদর দরজা ইচ্ছাকৃতভাবে খোলা রেখে দেন। বাইরে থেকে দেখলে কিছুই অস্বাভাবিক লাগবে না, কিন্তু এটাই ছিল খুনিদের জন্য সবচেয়ে বড় এন্ট্রি পয়েন্ট। রাত গভীর হলে সুরেন্দ্র ভাটি আরও কয়েকজন সঙ্গী সহ নিঃশব্দে বাড়ির ভিতরে ঢোকে। চারপাশ নিঃশব্দ। ঘরের ভিতরে নিঃশব্দে ঘুমিয়ে আছেন দেবকৃষ্ণ। তিনি বুঝতেও পারেননি মৃত্যু তার এত কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তারপর মুহূর্তের মধ্যেই শুরু হয় সেই হামলা। ধারালো অস্ত্র দিয়ে নির্মম আঘাত, মাথায় প্রায় 12 ইঞ্চি গভীর ক্ষতসহ একাধিক কোপ। আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে দেবকৃষ্ণ কার্যত প্রতিরোধের সুযোগই পাননি। বেশিরভাগ রিপোর্ট অনুযায়ী তিনি ঘুমের মধ্যেই মারা যান। আবার কিছু তথ্য বলছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে খুনের পরে শুরু হয় দ্বিতীয় ধাপ, ডাকাতির নাটক। ঘরের জিনিসপত্র এলোমেলো করে দেওয়া হয়, আসবাবপত্র ছড়িয়ে রাখা হয়, সবকিছু এমনভাবে সাজানো হয় যেন এটি একটি ডাকাতির ঘটনা। উদ্দেশ্য একটাই, পুলিশকে ভুল পথে চালানো। এরপর খুনিরা চুপচাপ বেরিয়ে যায়। ঘরের ভিতরে শুধু একা একটি মানুষ,
প্রিয়াঙ্কা। পুলিশের তদন্তে উঠে এসছে খুনের পরে প্রিয়াঙ্কা প্রায় 15 মিনিট নিশ্চুপ সেই ঘরের মধ্যে বসেছিলেন। এই সময়টা ছিল পুরো প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ অংশ, নিজেকে ভিকটিম হিসেবে প্রস্তুত করার সময়। তারপর হঠাৎ করেই প্রিয়াঙ্কা কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করতে শুরু করেন, প্রতিবেশীদের ডাকেন যেন হঠাৎ করেই ভয়ঙ্কর কিছু ঘটেছে। পুলিশ এবং স্থানীয় মানুষ পৌঁছানোর পর প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে একটাই গল্প বারবার বলতে থাকেন। 3-4 জন ডাকাত হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে, আমার মুখ চেপে ধরে, হাত পা বেঁধে দেয়, জামা ছিঁড়ে ফেলে। তারপর 3.5 লাখ টাকার গয়না আর 50,000 টাকা লুট করে আর আমার স্বামীকে খুন করে পালিয়ে যায়। এই একই বয়ান তিনি মিডিয়াতেও দেন। তার কান্না, আতঙ্ক এতটাই বাস্তব ছিল যে সবাই প্রথমে এটাকে সত্যি বলে মনে করেছিল। এই ভিডিওগুলোই সেদিন রাতেই রেকর্ড হয়, কিন্তু 10ই এপ্রিল এগুলোর সংবাদ মাধ্যমে প্রকাশের পর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে ভাইরাল হয়ে যায়। সবকিছু এত সূক্ষ্মভাবে পরিকল্পনা করা হয়েছিল যে প্রথম নজরে সন্দেহ করার মতো কিছুই ছিল না। কিন্তু আসল বাস্তবটা বেশিক্ষণ লুকিয়ে থাকেনি। পুলিশের দ্রুত তদন্ত, ফিঙ্গারপ্রিন্ট, ডগ স্কোয়াড এবং সাইবার অ্যানালিসিস এই পুরো নাটককে মাত্র 36 থেকে 48 ঘন্টার মধ্যে এক্সপোজ করে। 8ই এপ্রিল 2026 মঙ্গলবার, খুনের পরের দিন সকাল। ঘটনাস্থলে পৌঁছে যান জেলার এসপি মায়াঙ্ক আওয়াস্থি। তিনি নিজে পুরো কেসটির দায়িত্ব নেন এবং সঙ্গে সঙ্গে 3টি বিশেষ টিম গঠন করেন। প্রথম ফিঙ্গারপ্রিন্ট টিম। ঘরের প্রতিটি কোণা থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা শুরু হয়। দরজা, আলমারি, আসবাব সব জায়গা খুঁটিয়ে দেখা হয় যাতে বোঝা যায় বাইরে থেকে কেউ ঢুকেছিল কিনা। দ্বিতীয়, ডগ স্কোয়াড। প্রশিক্ষিত কুকুরদের দিয়ে গন্ধ অনুসরণ করানো হয়। লক্ষ্য ছিল ঘরে ঢোকার বা বের হওয়ার কোনো অচেনা ট্রেল পাওয়া যায় কিনা। আর তৃতীয়, সাইবার ইউনিট। প্রিয়াঙ্কা এবং দেবকৃষ্ণের মোবাইল ফোন জব্দ করা হয়। কল ডিটেলস, মেসেজ, চ্যাট সব কিছুই বিশ্লেষণ শুরু হয়। তদন্তের একেবারে প্রথম দিকেই পুলিশ এমন কিছু তথ্য পান যা পুরো কেসের মোড়টাই ঘুরিয়ে দেয়। প্রথম ক্লু, ঘরের সদর দরজায় কোনো ভাঙচুরের চিহ্ন নেই, লক ভাঙা হয়নি, দরজা জোর করে খোলা হয়নি, অথচ ডাকাত ঢুকে পড়েছে। এই কথাটাই গল্পের ভিত্তিটাকেই দুর্বল করে দেয়। দ্বিতীয় ক্লু, প্রিয়াঙ্কা দাবি করেছিল 3.5 লাখ টাকার গয়না ও 50,000 টাকা লুট হয়েছে, কিন্তু তল্লাশি চালিয়ে পুলিশ সেই গয়না এবং নগদ টাকা বাড়ির ভেতরেই উদ্ধার করে। কিছু রিপোর্ট অনুযায়ী সেগুলো প্রিয়াঙ্কার নিজের ঘরেই লুকোনো ছিল। আর তৃতীয় ক্লু, সাইবার টিম প্রিয়াঙ্কা এবং কমলেশ পুরোহিতের মধ্যে নিয়মিত যোগাযোগের প্রমাণ পায়। খুনের আগে এবং পরে একাধিক কল এবং মেসেজ, যা সরাসরি সন্দেহের তীর ঘুরিয়ে দেয় প্রিয়াঙ্কার দিকে। এই 3টে প্রমাণই পুলিশের কাছে যথেষ্ট ছিল এটা বুঝতে যে এটা কোনো সাধারণ ডাকাতি নয়, এর পিছনে রয়েছে আরও বড় কোনো চক্র। 9ই এপ্রিল 2026 পুলিশ প্রিয়াঙ্কাকে বারবার জিজ্ঞাসাবাদ করতে থাকে, আর প্রতিবারই তার বয়ানে নতুন নতুন অসঙ্গতি ধরা পড়ে। কখনো সময় মিলছে না, তো কখনো ঘটনার বর্ণনায় বদলে যাচ্ছে। চাপ ক্রমশ বাড়তে থাকে। ফিঙ্গারপ্রিন্ট, সাইবার ডাটা, উদ্ধার হওয়া গয়না সব প্রমাণ একসঙ্গে সামনে আসতেই প্রিয়াঙ্কার পক্ষে গল্প ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে। অবশেষে 10ই এপ্রিল তিনি ভেঙে পড়েন। পুলিশের সামনে সম্পূর্ণ স্বীকারোক্তি দেন। তিনি স্বীকার করেন তিনি ও তার প্রেমিক কমলেশ পুরোহিত মিলে এই খুনের পরিকল্পনা করেছিলেন। সুরেন্দ্র ভাটিকে 1 লাখ টাকায় কন্ট্রাক্ট কিলার হিসেবে হায়ার করা হয়েছিল। অগ্রিম 50,000 টাকা দেওয়া হয়েছিল এবং খুনের রাতে তিনি নিজেই দরজা খোলা রেখে পুরো পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করেছিলেন। এই স্বীকারোক্তির পর পুলিশ আর দেরি করেনি। প্রিয়াঙ্কা এবং কমলেশ দুজনকেই গ্রেপ্তার করা হয়। অন্যদিকে কন্ট্রাক্ট কিলার সুরেন্দ্র ভাটি এখনো পলাতক। তাকে ধরার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ পুলিশ। এসপি মায়াঙ্ক আওয়াস্থি স্পষ্টভাবে জানান, এটা কোনো রবারির ঘটনা নয়, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত একটি হত্যা। অভিযুক্ত প্রিয়াঙ্কা রবারির নাটক সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা দ্রুত প্রমাণ সংগ্রহ করে সত্য বের করতে পেরেছি। এই তদন্ত একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আজকের দিনে শুধুমাত্র একটা গল্প বানিয়ে কিংবা অভিনয় করে একটা সত্যকে লুকিয়ে রাখা অসম্ভব। প্রিয়াঙ্কার অস্কার লেভেল অভিনয় হয়তো প্রথমে অনেকে বিভ্রান্ত করেছিল, কিন্তু প্রযুক্তি এবং পদ্ধতিগত তদন্তের কাছে সেটি টিকতে পারেনি। এই দ্রুত গ্রেপ্তার শুধু পুলিশের দক্ষতাকেই প্রমাণ করেনি, বরং সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও কুড়িয়েছে। একই সঙ্গে এই কেস আবার সামনে নিয়ে এসছে কালার বেসড ডিসক্রিমিনেশন, বাল্যবিবাহ এবং অবৈধ সম্পর্কের মতো সামাজিক সমস্যাগুলিকে। এই কেস নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান।